খাবার নিয়ে এক এক দেশের এক এক রকম আয়োজন হয়। কোথাও মাটির চুলা রান্না হয়, কোথাও মাটির নিচে, আবার কোথাও পাথরে। কিন্তু মালয়েশিয়ায় আছে এক অবিশ্বাস্য পদ্ধতি যেখানে রাইস রান্না হয় সরাসরি বাঁশের ভেতরে। আর শুধু রান্নাই না, এই খাবারকে তারা বলে সবচেয়ে ইউনিক এবং ঐতিহ্যবাহী খাবার। এমনকি অনেকে বলে এটা এক প্রকার উৎসবের অংশ। আপনি হয়তো ভাবছেন, বাঁশের ভেতর কিভাবে রাইস সেদ্ধ হবে? আগুনে বাঁশ তো পুড়ে যাবে। কিন্তু সেখানেই লুকিয়ে আছে এই খাবারের জাদু। এই খাবারটির নাম লেম্বা রাইস বা ব্যাম্বো রাইস। এটা মালয়েশিয়ার আদিবাসী সম্প্রদায়ের থেকে শুরু করে দেশের মূল স্রোতের জনগণের মাঝেও জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে সব রকম উৎসবে, লোকাল বাজারে আর পাহাড়ি এলাকার খাওয়া দাওয়ার অনুষ্ঠানে এই বাঁশ রাইস একটি সাংস্কৃতিক খাবারে পরিণত হয়েছে। তো এই রাইস বানানোর পদ্ধতি শুনলে আপনি অবাক হবেন। প্রথমে বেছে নেওয়া হয় এক ধরনের তরুণ বাঁশ, যেটা বেশি মোটা না আবার বেশি পাতলাও না। এই বাঁশের ভেতর আগে পানি ঢালা হয়, তারপর পরিষ্কার রাইস ভিজিয়ে রেখে সেটা ভরে দেওয়া হয় বাঁশের ভেতর। কিন্তু শুধু রাইস নয়, তার সঙ্গে দেওয়া হয় নারকেল দুধ, লবণ, কখনো কখনো রসুন, পেঁয়াজ, মশলা বা স্থানীয় ফলমূলও। অনেক সময় এতে কাটা মাংস বা শুকনা মাছও দেওয়া হয়। এরপর সেই বাঁশের মুখে কলাপাতা দিয়ে ভালোভাবে মুখ বন্ধ করে দেওয়া হয়, যেন ভেতরের ভাব বের না হয়ে যায়। এবার আসে রান্নার মেইন পর্ব। এই বাঁশগুলোকে পেছনে হেলানো ভাবে কাঠের আগুনের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়। এক ধরনের ঘুরিয়ে ঘুরিয়ে গরম দেওয়া হয় বাঁশকে, যাতে পুরো বাঁশ সমানভাবে গরম হয়। এখন আপনি ভাবছেন, বাঁশ কি আগুনে পুড়ে যায় না? না, কারণ তরতাজা বাঁশে প্রাকৃতিক আর্দ্রতা থাকে, যা আগুন থেকে কিছুক্ষণ রক্ষা করে। আর এই প্রাকৃতিক বাঁশই হয়ে যায় এক ধরনের প্রেসার কুকারের মতো। ভিতরে তৈরি হয় ভাপ, রাইস ফুলে ওঠে, আর বাঁশের নিজস্ব ঘ্রাণ রাইসে মিশে এমন এক স্বাদ তৈরি করে যা প্লেটের রান্না দিয়ে সম্ভব নয়। যখন বাঁশ কেটে খোলা হয়, তখন দেখা যায় একদম ধোঁয়া ওঠা গরম ভাত। একদিকে নারকেলের মিষ্টি গন্ধ, অন্যদিকে বাঁশের কাঠিন্যের মধ্য থেকে আসা মাটির সুবাস। কেউ খায় পাতলা ঝোল দিয়ে, কেউ খায় ঝাল দিয়ে, আবার অনেকে শুকনো ভর্তা, পেঁয়াজ ভাজি বা কাঁটা লেবুর সঙ্গে খায় এই বাঁশ রাইস। এই খাবার শুধু স্বাদের জন্যই নয়, এর পেছনে আছে হাজার বছরের সংস্কৃতি। আদিবাসীরা এই রান্না ব্যবহার করতেন দীর্ঘ ট্রিপে, কারণ বাঁশের ভেতরে রাইস অনেকক্ষণ গরম থাকে, পচে না আর সহজে বহনযোগ্য। এখন সেটাই হয়ে উঠেছে মালয়েশিয়ার ফুড ফেস্টিভ্যালে আইকনিক একটি রেসিপি। এমনকি এই বাঁশ রাইস এখন অনেক রেস্টুরেন্টে আধুনিক স্টাইলে পরিবেশন করা হয়। ভেতরে পনির, প্রন বা মাশরুম দেওয়া হয়, বাইরের বাঁশে থাকে হাই ক্লাস ডিজাইন। কিন্তু যে খাঁটি স্বাদ আসে পাহাড়ি অঞ্চলের গ্রাম্য রান্নায়, সেটা কোনো আধুনিক শেফ দিতে পারে না। এই বাঁশ রাইস আমাদের শেখায় খাবার শুধু জ্বালানি না, এটা সংস্কৃতি, স্মৃতি আর প্রকৃতির প্রতি মানুষের শ্রদ্ধার এক উপায়। আপনি যদি কখনো মালয়েশিয়ায় যান, তাহলে দোকানে চীনা খাবার না খেয়ে একবার পাহাড়ি মানুষের রান্নাঘরের খোঁজ করুন। তখনই জানবেন বাঁশের ভেতর থেকেও উঠে আসতে পারে দারুণ অভিজ্ঞতা। চীনের কয়লা খনির জীবন শুধু কঠিন, ভয়ঙ্কর। যেখানে পৃথিবীর অন্য জায়গায় শ্রমিকেরা নিরাপদ পরিবেশে কাজ করার দাবি তোলে, সেখানে এই খনিতে মানুষ নামেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। বাইরের দুনিয়া এই খনি দেখে বিস্মিত হয় প্রযুক্তির জন্য, কিন্তু ভিতরের বাস্তবতা জানলে চোখ কপালে উঠবে। কারণ এখানে যেভাবে কয়লা উত্তোলন করা হয়, তা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও এক ধরনের টর্চারের নামান্তর। 1000 ফুট নিচে মাটির গহীনে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে কয়েক ঘন্টা নয়, টানা 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হয় শ্রমিকদের। ছোট ছোট টানেল, অন্ধকার, ঘাম, গ্যাসের গন্ধ, আর কখন ধসে পড়ে যায় সেই আতঙ্ক, সবকিছু নিয়ে এক ভয়াবহ রুটিনের নাম এই খনি জীবন। কয়লা খনিতে প্রবেশ করার সময় শ্রমিকদের গায়ে থাকে হেলমেট, হ্যান্ড ল্যাম্প আর একটি গ্যাস মাস্ক, কারণ যে কোনো সময় মিথেন গ্যাস লিক করতে পারে, আর সেটা বিস্ফোরণের রূপ নিতে পারে। শুধু গ্যাস নয়, ভূমিকম্পের মতো কম্পনও হতে পারে যখন কয়লা ভাঙা হয় ভারী মেশিন দিয়ে। এক একটি খনিতে একসাথে কাজ করে কয়েক হাজার শ্রমিক। কেউ ট্রাকে কয়লা তোলে, কেউ মেশিন রাইসায়, কেউ আবার হাতে কোদাল দিয়ে টানা কয়লা কেটে চলে। কিন্তু অবাক করার বিষয় হলো, এত বিপজ্জনক এই জায়গায় তাদের পরিশ্রম খুব বেশি না। দিনের পর দিন মাটি খুঁড়ে শরীর ভেঙে পড়লেও ছুটি নেই, বিশ্রাম নেই। অনেক সময় দুর্ঘটনায় কেউ মারা গেলেও সেটিকে স্থানীয় কর্তৃপক্ষ চেপে ফেলে, কারণ চীনের শিল্প ব্যবস্থায় উৎপাদন থামিয়ে দেওয়া প্রায় অসম্ভব এক সিদ্ধান্ত।
চীনে কয়লা হচ্ছে বিদ্যুতের সবচেয়ে বড় উৎস। দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৫৫% আসে কয়লা থেকে। তাই কয়লা খনি মানেই জাতীয় নিরাপত্তা, জাতীয় উৎপাদনের প্রাণকেন্দ্র। এই উৎপাদন নিশ্চিত করতে গিয়ে শ্রমিকদের জীবন, স্বাস্থ্য, এমনকি তাদের পরিবারের কথাও ভাবা হয় না। অনেক খনিতে শ্রমিকেরা খনির পাশেই এক ঘর বিশ্রাম ঘরে থাকে। সেখানে আলো হাওয়া পর্যন্ত ঠিকমতো প্রবেশ করে না। খনির ভেতরের কাঁচা গ্যাস ও ধুলাবালি তাদের ফুসফুসে জমে থেকে একসময় করে তোলে ব্ল্যাক লাং ডিজিজে আক্রান্ত। কিন্তু তারা জানে কাজ না করলে পেট চলবে না, ফলে জীবনের চেয়ে রুটি বড় হয়ে দাঁড়ায়। তবে এখন কিছু খনিতে আধুনিক প্রযুক্তি এসেছে, রিমোট কন্ট্রোল মেশিন, সেন্সর, রোবোটিক খনন ব্যবস্থা। কিন্তু সেগুলো খুব সীমিত, কারণ এত বড় স্কেলের খনিগুলোতে সব জায়গায় প্রযুক্তি ঢোকানো সম্ভব না। এবং বাস্তবতা হলো এখনো এই খনির বড় অংশ মানুষের হাতেই চলে। ফলে মৃত্যু, দুর্ঘটনা কিংবা স্বাস্থ্য ক্ষতি এখানে প্রতিদিনের ঘটনা। বাইরের জগৎ যখন কয়লা ব্যবহার করে আলো জ্বালে, তখন সেই আলো কোথা থেকে এসেছে, কে তার মূল্য দিয়েছে, সেটা কেউ ভাবে না। কিন্তু সেই আলোর পেছনে রেখে যায় কয়েক হাজার অচেনা শ্রমিকের ঘাম, কষ্ট আর অনেক সময় প্রাণ। এই বাস্তবতা বোঝা জরুরি যদি সত্যিকার টেকসই উন্নয়নের কথা বলতে হয়। এভাবেই ইল ধরা হয়। একটা পিভিসি পাইপ কেটে তার এক প্রান্তে ছোট মুখ বানিয়ে ভেতরে ফাঁদ রেখে তা জলে ছেড়ে দিলেই হলো। ভাবতে পারেন এত সহজ একটা পদ্ধতিতে মাছ ধরা সম্ভব, কিন্তু থাইল্যান্ডের মানুষ বহু বছর ধরে এভাবেই ইল ধরে আসছে এবং প্রতিবারই আশ্চর্যজনক সাফল্য নিয়ে ফিরে আসে। ইল মাছ সাধারণত পুকুর, খাল, ধানক্ষেত বা নদীর পাড়ে নরম মাটির ভেতর লুকিয়ে থাকে। ওরা গর্ত খুঁড়ে থাকে আর বাইরের খাবারের গন্ধ পেলে বেরিয়ে আসে। এখানে এই পিভিসি পাইপের ফাঁদটা জাদুর মতো কাজ করে। প্রথমে পাইপ কাটা হয় ২৭ থেকে ৩১ ইঞ্চি দৈর্ঘ্যে। এক প্রান্তে এমন একটি ঢালু মুখ তৈরি করা হয় যাতে মাছ ভেতরে ঢুকতে পারে কিন্তু বের হতে না পারে। অন্য প্রান্তটি সিল করা থাকে, যেখানে ছোট্ট একটি ছিদ্র থাকে যাতে বাতাস চলাচল করতে পারে এবং ইল মাছ বেঁচে থাকতে পারে। এই ফাঁদের ভেতরে দেয়া হয় চটজলদি বানানো একটি প্রলোভন, এক ধরনের মাছের খাবারের মিশ্রণ যেটার গন্ধ ছড়িয়ে পড়ে পানির মধ্যে। ইল যখন গন্ধ পায় তখন সে পাইপের ভেতরে ঢুকে পড়ে। একবার ঢুকে পড়লে আটকা পড়ে যায়, কারণ পাইপের মুখ এভাবে বানানো যে সেটা মাছের শরীরটাকে আটকে রাখে। এই ফাঁদগুলো সাধারণত ছেড়ে দেওয়া হয় ইল সমৃদ্ধ জায়গায়, যেমন ধানক্ষেত, পুকুর, নদীর চারি বা খাল। রাতের বেলা এই মাছ বেশি সক্রিয় থাকে, তাই দিনের শেষে রেখে রাতভর রেখে দেওয়া হয়, আর সকালে গিয়ে পাইপের ভেতর পাওয়া যায় ইল ভর্তি দৃশ্য। গ্রামের লোকেরা বলেন এটা এক ধরনের মেশিন ছাড়া স্বয়ংক্রিয় ফাঁদ, কারণ আপনি কোনো রকম টানাটানি বা নড়াচড়া না করেই মাছ পেয়ে যান। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এর খরচ খুবই কম। একটি পাইপ ফাঁদ বানাতে লাগে কিন্তু খুব সামান্য উপাদান, আর সেটা বহুদিন ব্যবহার করা যায়। তুলনায় জাল দিয়ে মাছ ধরা যেমন পরিশ্রমের তেমনি সময় সাপেক্ষ, আর জালের তুলনায় এখানে মাছ ধরা হয় বেছে বেছে, শুধু ইল ঢুকবে, ফলে প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকে। এই পদ্ধতির আরো একটা ভালো দিক হলো এর মাধ্যমে মাছের গায়ে আঘাত লাগে না। সাধারণত বড় ফাঁদ বা জালে মাছ ধরলে তারা শরীরে আঘাত পায়, অনেক সময় মরেও যায়। কিন্তু এই পাইপ ফাঁদে মাছ একরকম সুস্থ অবস্থায় থাকে, শুধু আটকে যায়, ফলে বাজারে ভালো দামে বিক্রি হয় এবং মানুষের চাহিদাও মেটানো যায়। দুনিয়ায় এমন বাইকও তৈরি হয়েছে যেটা একদম নিজের জায়গায় দাঁড়িয়ে থেকেও কখনো পড়ে না। আপনি হয়তো ভাবছেন 1 সেকেন্ড অসতর্ক হলেই বাইক পড়ে যাবে। ছোটবেলায় সাইকেল শেখার সময় আমরা সবাই হেলে পড়ে কত যে ব্যথা পেয়েছি, কিন্তু এখন বিজ্ঞান এমন এক বাইক বানিয়ে ফেলেছে যেটা নিজেই নিজের ভারসাম্য ঠিক রাখে। আপনি হাত ছাড়লেও, গাড়ি থামলেও বাইক হেলে পড়বে না এক বিন্দুও। এই বাইকটি তৈরি করেছে BMW নামের বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বাইকটির নাম BMW মোটর ভিশন নেক্সট 100। তারা বলেছে ভবিষ্যতের যানবাহন এমন হবে যা চালকের নিরাপত্তা নিশ্চিত করবে এমনভাবে যেন কেউ হেলমেট বা সেফটি গিয়ার ছাড়াই বাইক চালাতে পারে। আর এই বাইকে ব্যবহার করা হয়েছে এমন একটি সেলফ ব্যালেন্সিং সিস্টেম যা বাইকের চাকার নিচে বিশেষ সেন্সর দিয়ে সব সময় বাইকের অবস্থান বিশ্লেষণ করে। বাইক একদিকে হেলে গেলে সঙ্গে সঙ্গে চাকা বা বাইকের মডিউল সেই অনুযায়ী সরতে শুরু করে, ফলে বাইক আবার ব্যালেন্সে ফিরে আসে। শুধু দাঁড়িয়ে থাকা অবস্থায় নয়, বাইক চলন্ত অবস্থাতেও নিজের ভারসাম্য বজায় রাখে। এমনকি একটি ছোট মোড় ঘোরার সময়, বাঁক নেওয়ার সময় বা স্টপে দাঁড়িয়ে থাকলেও নিজের মধ্যে ভারসাম্য তৈরি করে নেয়। এটা দেখতে একরকম সাইফাই ফিল্মের বাইক মনে হলেও BMWর মতে এই প্রযুক্তি হবে ভবিষ্যতের স্ট্যান্ডার্ড। তারা এটাকে বলছে দ্য বাইক ইউ কান্ট ফল অফ ফ্রম,
মানে এটা সেই বাইক যেটাতে আপনি কখনো পড়ে যেতে পারবেন না। এই বাইকের ডিজাইনও অসাধারণ। স্টিলের কোনো জটলা নয়, বরং হালকা ফ্রেম, পুরোপুরি এক ধরনের ফ্লেক্সিবল ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে, যেটা বাইকের মোড় ঘোরার সময় নিজে থেকেই বাঁক নেয়। আর এতে ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক মোটর, মানে একে চালাতে জ্বালানির দরকার পড়ে না, ধোঁয়া বের হয় না, শব্দ নেই, অথচ একেবারে দানব গতির মতো চলে। পুরো বাইকের ডিজাইন এমনভাবে করা যেন এটি একাধারে পরিবেশ বান্ধব, সেফ আর স্টাইলিশ হয়। এই বাইকের কোনো আয়না নেই, কারণ চালকের হেলমেটে থাকবে অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি, যেখানে সামনে কি আসছে, পেছনে কি আছে, সব তথ্য ভিজুয়াল সিস্টেমে চলে আসবে। এমনকি বাইকের চালকের গ্লাভসেও থাকবে সেন্সর, যার মাধ্যমে বাইক চালানোর সময় চালক তার হাত নাড়িয়ে বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করতে পারবে। তবে এমন একটা বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নিরাপত্তা। বাইকে যারা ওঠেন তারা জানেন হঠাৎ ব্রেক, রাস্তার গর্ত বা ভারসাম্য হারালে কি ভয়ানক দুর্ঘটনা হতে পারে। আর এই সমস্যার সমাধানেই এই বাইক তৈরি করা হয়েছে। বাইক যত দূর যাচ্ছে, সামনে কি রকম রাস্তা, কত বাঁক, সবই আগেভাগে স্ক্যান করে ফেলে এই বাইক। তাই যে কোনো সময় দুর্ঘটনা ঠেকানো সম্ভব।